কি আমার কাছে বেআইনি অস্ত্র থাকলে তো আমাকে গ্রেফতার করবে? আমি কোনো বেআইনি অস্ত্র ব্যবহারই করিনি। আপনি বোধহয় জানেন না, আপনার ঘর সার্চ করে একটা বেআইনি রিভলভার পাওয়া গেছে। ওটা তো খেলনা, ওটা টয় রিভলভার, আপনারা বুঝতে পারেননি। আমরা পুলিশ, সাধারণ পাবলিক নই, যে কোনটা আসল আর কোনটা নকল রিভলভার সেটা আমরা বুঝবো না। আপনি এখন থানায় চলুন। এই আর্মস আপনি কোত্থেকে পেলেন, কে সাপ্লাই করলে, এসব ডিটেলে আমাদেরকে জানতে হবে। বাবা দেখো বাবা, শোন না অফিসার, আপনাদের প্রশ্নের উত্তর তো শৈল এখানেই দিতে পারে। আর যদি ধরেও নি যে ওই অস্ত্রটা আসল, তাহলেও শৈল তো ওটা কারোর উপর ব্যবহার করেনি, বরং যে ওই অস্ত্র দিয়েছে তাকে ধরুন। ঘোষাল মশাই, ইন্টারোগেট করাটা কোনো সাধারণ কাজ নয়। যে আমরা কফি খেতে খেতে ওনাকে ইন্টারোগেট করব আর উনি গল্প করতে করতে তার উত্তর দেবেন, আমরা এই মুহূর্তে শৈলজা দেবীকে আসামি মনে করে গ্রেপ্তার করছি। ওনাকে কোর্টে তোলা হবে, উনি যদি নির্দোষ হন কোর্ট ওনাকে ছেড়ে দেবেন। শুনুন অফিসার, বলছি যে থানা কোর্ট এসবের বাইরে সেটেল করে নিলে হয় না? বুঝতেই তো পারছেন পুজো আচ্চার দিন, বরং কিছু রাখুন। ওই পুজোর সময় মিষ্টি খাবেন, স্ত্রী ছেলে মেয়েদের জন্য গিফট টিফট। আপনি কি জানেন পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি? আমাকে অ্যারেস্ট করবেন? আমাকে? রসময় ঘোষালকে অ্যারেস্ট করবেন? ইয়েস, করুন, করুন দেখি। ছোট দাদু, প্লিজ প্লিজ একটু শান্ত হয়। এত এক্সাইটেড কেন হচ্ছ তুমি? আর এভাবে পুলিশের কাজে বাধা দেওয়া যায় না ছোট দাদু। এতে তো পিসিমণির ওপর অন্য ধারাও চাপিয়ে দিতে পারে। ছোট দাদু, আমরা আইনের পথে চলবো, প্রয়োজন হলে উকিলের পরামর্শ নেব। আর পিসিমণি, তুমি প্লিজ একটু কোঅপারেট করো, এখন আর অশান্তি বাড়িও না। আমরা দেখছি পরে কি করা যায়। পরে দেখে নেবো আমি, তোদের সবাইকে দেখে নেবো আমি। চলুন, এই নিয়ে এসো। এই ছাড়ো, একদম হাত দেবে না গায়ে। তুমি চলো, তোমরা চলো। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? কোথায় নিয়ে যাচ্ছ? শৈল তুই কোথায় যাচ্ছিস মা? ও শৈল, তুই তো কোনো অপরাধ করিসনি, তাহলে কেন তোকে নিয়ে যাচ্ছে? আমরা কিছু একটা ব্যবস্থা করছি। তুমি শান্ত হও, এরকম করো না, শরীর খারাপ করো। আমি থানায় যাচ্ছি, ছোটটা আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুই একা একা থানায় যাবি? তাছাড়া আর তো কোনো উপায় নেই, ছোটকা নেই, রূপম দাও কলকাতার বাইরে। তুমি এত চিন্তা করো না, আমি গিয়ে দেখছি। শান্ত হও, ঘরে চলো, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি চলো। শৈলকে নিয়ে গেল, শৈল কি অপরাধ করেছে? চিকু বাবু, তারা আর আকাশকে নিয়ে ঘরে যাও। দাঁড়াও ময়না, কিছু বলবে? শৈলমার কাছে রিভলভার আছে, সেটা বাড়ির কেউ জানলো না, অথচ পুলিশ জানলো কি করে? কি আশ্চর্য, এই জানাটাই তো পুলিশের কাজ। বেআইনি অস্ত্র তো পুলিশই উদ্ধার করে। নিশ্চয়ই করে, কিন্তু সেটা কাউকে জানিয়ে দিতে হয়। এক্ষেত্রে তো বাড়ির কেউ জানায়নি। তাহলে কি গৌরী, তুমি কি আমাকে সন্দেহ করছো? না মইনা, আমি শুধু জানতে চাইছি। গৌরী, সত্যি বলতে আমি এইসব বিষয়ে কিচ্ছু জানি না। তোমরা বাড়ির লোকেরা না জানতে পারলে আমি কি করে জানবো? আমি কি শৈলমার ঘরে যাই? সত্যি গৌরী, মাঝে মাঝে তোমার কি হয় বুঝি না, এরকম অদ্ভুত প্রশ্ন করে ফেলো। ছি মৈনাক, তুমি মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো। মা কিন্তু অন্তর্যামী, আর তুমি না মায়ের ভক্ত। মায়ের সামনে দাঁড়িয়ে অন্তত সত্যি কথাটা বলো। দেখো গৌরী, তুমি এইসব সমস্ত কথা বলে আমাকে। তুমি মায়ের সামনে দাঁড়িয়ে আরেকটা সত্যি কথা বলো তো, তোমার আর শৈল মায়ের মধ্যে কি সম্পর্ক? আমাদের মধ্যে কি সম্পর্ক সেটা গৌরী তুমি ভালো করে জানো, কিন্তু সাপে নেওলে। তা সত্ত্বেও এরকম কেন প্রশ্ন করছো আমি বুঝতে পারছি না। আমি মনের সম্পর্কের কথা জানতে চাইনি মৈনাক, সেটা আমি দেখতেই পাচ্ছি তোমরা দুজন দুজনকে পছন্দ করো না। কিন্তু যেটা দেখতে পাচ্ছি না, তোমাদের মধ্যে কি রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক?
তাও আবার শৈলমার সঙ্গে। কি যে বলো গৌরী, আমি না তোমাকে সহজ সরল ভাবতাম, ছেলে মানুষ ভাবতাম, কিন্তু এখন দেখছি তোমার মাথা স্ক্রুটাও ঢিলে আছে। এই সব বললেও আমি আমার প্রশ্ন থেকে এক চুলও নড়ছি না মইনা। তোমাদের মধ্যে কি রক্তের সম্পর্ক? গৌরী, তুমি জানো আমি অনাথ। কুল, আত্মীয়, জাতি কিছুই আমার জানা নেই। দেওঘরে অনাথ আশ্রমে আমি মানুষ হয়েছি। তাহলে আমি শৈলমাকে চিনব কি করে? আর তার সাথে আমার সম্পর্ক কি থাকতে পারে? মা ছেলের সম্পর্ক। শৈলমা তোমার নিজের মা। তিনি তোমাকে জন্ম দিয়েছেন, তাই না মইনা? স্যার, এটা হচ্ছে ইললিগাল আর্ম কেস। ভদ্রমহিলার ঘর থেকে একটা রিভলভার পাওয়া গেছে, বুলেট সহ, বিদেশি কোল্ড। বনেদি পরিবারের মানুষ, বাড়ির লোকজনও বলতে পারছেন না ঠিক কী কারণে উনি রিভলভার বাড়িতে এনে রেখেছিলেন। পুলিশ ওনাকে হঠাৎ করেই অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু পুলিশকে কে টিপ দিল সেটা এখনো জানা যায়নি। থানা সুপারি বাগান, ওসি বীরেন দত্ত। বলছিলাম স্যার, আমাদের কানেকশন আছে, কেসটা কালকে কোর্টে উঠবে। আমরা তাহলে অভিযুক্তকে যা ব্রিফ করার আগে করে দেব। ও হ্যাঁ স্যার, বলছিলাম অভিযুক্তের নাম হচ্ছে শৈলজা ঘোষাল। হ্যাঁ, স্যারের সাথে কথা হয়েছে, আমি কেসটা ওনাকে ডিটেলে বললাম। উনি কি বললেন? উনি কেসটা নেবেন? হ্যাঁ, তা রাজি আছেন। আসলে আপনারা যার রেফারেন্সে এসেছেন। ব্যাস, উনি যখন রাজি হয়েছেন আর চিন্তা কিসে? না, কেসটা এতটা সিম্পল নয়। অ্যাকচুয়ালি অস্ত্র আইন খুব জটিল। মানে শৈলজা দেবী কেন অস্ত্র রেখেছিলেন, আত্মরক্ষার জন্য নাকি কাউকে হত্যা করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, অ্যাকচুয়ালি সেসব নিয়েই চুলচেরা বিশ্লেষণটা হবে। আর নানা রকম ধারা উপধারার ব্যাপার আছে। তবে স্যার যখন ব্যাপারটা হাতে নিচ্ছেন, আশা করি কিছু একটা হয়ে যাবে সলিউশন। উনি ছাড়া পাবেন তো? দেখুন, এই কেসে বেল পাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখা যাক কি হয়। কাল কোর্টে তো কেসটা উঠুক। তবে হ্যাঁ, কেসটা এজলাসে ওঠার আগে শৈলজা দেবীকে কিছু কথা বলতে হবে। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট। চলো। ওকে। শৈলমার মৈনাকের মধ্যে যতই সাপে নেউলে সম্পর্ক থাকুক, ওদের মধ্যে একটা যোগাযোগ আছে যেটা কেউই স্বীকার করছে না। গরিব, কি বলতে চাইছো বলো তো তুমি? আমি প্রমাণ ছাড়া কিছু বলতে চাইছি না ডাক্তারবাবু, কিন্তু আমি প্রমাণ জোগাড় করবই। আমি বলছি না, কেসটা না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। এখন তো আবার দেখছি এই কেসের উকিলকে ঘিরেও প্রচুর রহস্য। কি বলি বলতো, প্রতীক তরফদারের নামটা শুনে শৈলমা এমন ভাবে চমকে উঠলো যেন মনে হচ্ছে আগে থেকে উনি ওনাকে খুব ভালোভাবে চেনেন। উকিল হিসেবে দেশ বিদেশে তার খুব নাম ডাক। কি নাম? প্রতীক তরফদার। প্রতীক তরফদার? না না, এটা হতে পারে না। আর গৌরী, আমার না তরফদার সাহেবের অ্যাটিটিউডটাও খুব অদ্ভুত লাগলো। উনি কেসটা নিলেন বটে, কিন্তু আমাদের সাথে একবার দেখা অবধি করলেন না। পুরো ব্রিফটা শুনলো ওর জুনিয়র। কি সর্বনাশ! তাহলে কি উনি কেসটা লড়বেন না? ও ডাক্তারবাবু, কি হবে? না না, উনি লড়বেন, কিন্তু নিজে এজলাসে আসবে না। ওর হয়ে ওর কোনো জুনিয়র কেসটা লড়বে। আর তাছাড়া তরফদার সাহেব পুরো ব্যাপারটার মনিটরিং করবেন। আর এই কেসটা হারা জেতার উপর ওনারও তো গুডউইল নির্ভর করছে। আমার অন্য একটা জায়গায় খটকা লাগছে। উনি আমাদের কিভাবে অ্যাভয়েড করছেন কেন? নাকি উনি এতটাই ব্যস্ত যে আমাদের সাথে দেখা করার অবধি সময়টুকু ওর কাছে নেই? তাই হয়তো হবে ডাক্তারবাবু। গরিব, আমার আরো একটা জিনিস মনে হচ্ছে। এই যে তরফদার সাহেব এজলাসে আসছেন না, এই সওয়াল জবাবে অংশগ্রহণ করছেন না, আর পিসিমণি যেভাবে তরফদার সাহেবের কথা শুনেই চমকে উঠল, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? জয় শৈলমায়ের জয়। তো কেমন লাগছে আপনার এই নতুন চেম্বার?
বেশ ভালো, কিন্তু ঠিকই আছে। আপনার জন্য এটাই একদম উপযুক্ত জায়গা। কি বলুন তো, আপনার যে ক্রিমিনাল মেন্টালিটি, সেই নিয়ে কোনো সাধারণ পরিবারে থাকার যোগ্যতা আপনার নেই। ছাড়ুন, বাদ দিন এইসব কথা। আসল কথাটা বলুন তো শৈলমা, আপনি ওই রিভলভারটা কোথা থেকে পেয়েছেন? আমার একটা বড় ভুল হয়ে গেছে জানো তো। অস্ত্রটা যদি সবার আগে তোমার উপর প্রয়োগ করতাম, তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে না, এত প্রশ্নও করতে না, কিছুই করতে পারতে না। এ বাবা, বড্ড ভুল করে ফেলেছেন আপনি। কি আর করবেন, ভুল সংশোধন করারও কোনো উপায় নেই। শৈলমায়ের ভবিতব্যই যে জেলে পচে মরা। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, আমার কাছে যে অস্ত্র ছিল, এই কথা তো কারুর জানার কথা নয়। কাক পক্ষীতেও টের পায়নি, বাড়ির লোকের কথা তো ছেড়েই দাও। তাহলে পুলিশ কি করে জানলো? তুমি, তাই না? তুমি নিশ্চয়ই আমাকে ফলো করেছো, তুমি নিশ্চয়ই পুলিশকে টিপ দিয়েছো। কি যে বলেন শৈলমা, আমি একজন সামান্য মানুষ, আমি নাকি আপনাকে ফলো করবো আর সেই খবরটা পুলিশকে দেবো? হে বাবা, এত ক্ষমতা আমার নেই। শুধু একটা কথা মনে রেখো, আমি যদি কোনোভাবে জানতে পারি সবকিছুর পেছনে তোমার হাত আছে, তোমাকে কিন্তু আমি একেবারে শেষ করে দেব। আমার প্রতিটা পদক্ষেপে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করেছো, এবার একটা বার আমি শুধু ছাড়া পাই। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কিন্তু এখান থেকে কোনোদিনই ছাড়া পাবেন না। তাই বৃথা আস্ফলন করবেন না প্লিজ। দেখুন, মিনিমাম 7-8 বছর, 7-8 বছর তো আপনাকে এই জেলের ঘানি টানতে হবে। আর তারপর না হয় দেখবো আপনার এই যে তেজ, বিশাল মাপের তেজ যেটা আপনার মধ্যে আছে, সেটা থাকে কিনা, না ওই ঘানিতে পিষে জল হয়ে যায়। আর এখান থেকে বেরোবার আশাটা ভুলেই যান। সশ্রম কারাদণ্ড হবে আপনার। আমিও দেখবো আপনি কি করে বাঁচেন, কত ক্ষমতা আপনার। শৈলমা, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আমি এক্ষুনি বাড়ি যাবো, তো চলুন চলুন চলুন। না, এখনই না, সবকিছু তো একটা প্রসিডিওর আছে। তবে আপনার বেলের ব্যবস্থা হয়ে গেছে, একথা আপনি বলতেই পারেন। আমি আপনাকে ব্রিফ করে দেব আপনাকে ঠিক কি কি বলতে হবে আর কি কি করতে হবে। ধরে রাখুন আপনার মুক্তির সময় এসেই গেছে। সেখান থেকে বেরোনো বড় মুশকিল রে। আসলে কি বলতো মা, আমি না নিজের হাতে তোর জন্য একটা জামা বানিয়েছি। সেটা যদি আমি তোকে দিতে পারতাম এই পুজোতে, তাহলে আমার যে বড় ভালো লাগতো রে মা। মন খারাপ করো না মা, পরের বার আমি ঠিক যাব, বিশ্বাস করো। আসলে আমি আটকে না গেলে ঠিক যেতাম, তুমি আমাকে ভুল বুঝো না। ঠিক আছে, তুই যখন আর আমার কাছে আসতে পারবি না, তখন আর কথা বাড়িয়ে লাভ কি বল? আমি ছাড়ছি রে মা। ও মা, মা গো, রাগ করো না তুমি, রাখছি। গৌরী, 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 এই গৌরী, তাড়াতাড়ি চলো, নীলা কেমন করছে। মানে কি হয়েছে নীলা দিদি? কি ব্যাপার? শুনুন ম্যাডাম, আপনি বেল পেয়েছেন বটে, কিন্তু কেস সবে শুরু হয়েছে। আমরা আপনার বাঁচার জন্য একটা রাস্তা খুঁজে বার করেছি। কোর্টের এজলাসে প্রশ্ন করলে শুধু আমার শেখানো কথাগুলো আপনি তোতা পাখির মতো আওড়ে যাবেন। তাও সব নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক বলে দেব। কি বলতে হবে সেটা বলুন। আপনাকে শুধু বলতে হবে রিভলভারটা যে আসল সেটা আপনি জানতেন না। আসলে এর আগে আপনি আসল রিভলভার কখনো দেখেননি, তাই নকল আর আসল এটা তফাৎ আপনি বুঝতে পারেননি। আপনি শুধু চেয়েছিলেন আপনার বাড়ির বাচ্চাদের খেলনা বন্দুক উপহার দিতে। দোকানদার কিভাবে আপনাকে ভুল করে আসলটা দিয়ে দিয়েছে সেটা আপনি বুঝতেই পারেননি। সত্যি এটা একটা যুক্তি হলো? হ্যাঁ, ভালো কিছু ভাবুন, এইসব জাজ মোটেই মানবে না। ম্যাডাম, সেটা আমাদেরই বুঝতে দিন, আপনি তো উকিল নন। এই বোকা বোকা ছেদো গল্পের জোরেই আপনি আপাতত হাজতের বাইরে। দোকানের মালিককে আমরা আমাদের কবজায় নিয়ে নিয়েছি, আর ওই লোকটা যে মাতাল, ও যে বেআইনি অস্ত্র ব্যবসা করে, এর সপক্ষে সাক্ষীও আমরা জোগাড় করে ফেলেছি। এখন আসছি ম্যাডাম। এক মিনিট,
আপনার সিনিয়র তো প্রতীক তরফদার, ওর আদি বাড়ি আমার স্যার এখানকার মানুষই নন, মাত্র বছর দেড়েক হলো উনি এখানে এসেছেন। ও 1.5 বছর, তাহলে তাহলে এখানে নতুন। হ্যাঁ, মা, চন্দ্রপুলি নারকোল নাড়ু দুটোই খুব ভালো হয়েছে গো। সেই ছোট্টবেলা থেকে যখনই আমি বড় মায়ের জন্য এসব বানাতাম, তুই আমার সামনে ঘুর 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 করতিস প্রসাদ খাবার জন্য। আমি ঠিক জানতাম তুই আসবি, আমার টানে না হোক আমার বানানো মিষ্টির টানে তুই একবার নিশ্চয়ই আমার কাছে আসবি। অমন কথা বলো না মা, আমি তো তোমার টানেই আসি। আর আশা না আসাটা সেটা তো মায়ের উপর নির্ভর করে গো। মা তার সন্তানের কখন মনোবাঞ্ছা পূরণ করবে সেটা তো একমাত্র মাই জানে। উনি সকলের মনোবাঞ্ছা পূরণ করে বলেই তো ওনাকে সকলের মা বলা হয়। অত ভারী ভারী কথা আমি বুঝি না, আমি শুধু জানি আমার গৌরীমার জন্য আমার মনটা খুব খারাপ হচ্ছিল, তাই আমি মায়ের কাছে আমার মনের আর্জি জানালাম। মা আমার কথা শুনেছেন, তাই তো তোকে মা আমার কাছে পাঠিয়ে দিলেন। আর তোমার মনে কোনো কষ্ট নেই তো মা? থাকলে বলো। না রে মা, আমার মনে আর কোনো কষ্ট নেই। তুই আমার কাছে এসেছিস, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি। নীলার খাবারে যথেষ্ট পরিমাণ বিষ তোমরা মিশিয়েছো, কাজ হবে তো? হ্যাঁ শৈলমা, আপনি নিশ্চিন্তে থাকুন। এইবার দেখি তোমাকে কে বাঁচায় নীলা। শৈলমা, আমরা তাহলে এখন আসি। আবার কি ঘটাচ্ছ শৈল? কি আবার ঘটাবো? দেখতেই তো, বুঝতেই তো পারছো আমি আমার ঘরের মধ্যেই রয়েছি। আমাকে তোমার মতো বোকা ভেবো না শৈল। তুমি যে তোমার এই শিষ্যদের সঙ্গে গোপনে কোনো সলা পরামর্শ করছিলে, সেটাই দরজা ভেজানো দেখেই আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বুঝেছো। আমি কিছু একটা ঘটাচ্ছি। আমি নীলাকে শেষ করে দিতে চাই, কারণ আমি ওকে সহ্য করতে পারি না। পারবো না দিদি। আমার মনে হচ্ছে বাড়িতে ফেলে রাখা আর ঠিক হচ্ছে না, আমরা হসপিটালে নিয়ে যাই। আচ্ছা, ফেলে কোথায় রেখেছি? আমি তো আছি আর তোমরাও তো সেবা করছো। দেখো, এত আগের থেকে তো হসপিটালে অ্যাডমিট করে কোনো লাভ নেই। যদি নর্মাল বেবি হয় তাহলে হোক না, আর প্রয়োজন হলে তখন আমি সিজারের ব্যবস্থা করব। দিদি আর একটু সহ্য কর, দেখ এখনো সময় হয়নি। আমি একটা ফোন করে আসছি। পারছি না, কিছু কিছু একটু করো প্লিজ গৌরী, আমি পারছি। একটু ধৈর্য ধরো নীলা দিদি, ডাক্তারবাবু তো বলে গেল সময় এখনো হয়নি। ওষুধ তো দিয়েছে, কমে যাবে, দেখো ব্যথা কমে যাবে, একটু ধৈর্য ধরো। যদি প্রসব যন্ত্রণা হবে তাহলে তো বাচ্চা প্রসবের জন্য তৈরি হয়ে যাবার কথা, অথচ ডাক্তারবাবু বলছে দেরি আছে। তাহলে তাহলে অন্য কোনো সমস্যা নয় তো? আমরা সবাই যেটা প্রসব যন্ত্রণা ভাবছি সেটা তো নাও হতে পারে। কিরকম অদ্ভুত লাগছে জানো তো? ও গৌরী, আমার অন্য কোনো সমস্যা হয়নি তো? অনেক সাধনা করে এই বাচ্চাটা আমার হবে গৌরী। আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? প্লিজ কিছু বলো। অশুভ চিন্তা এই সময় মনে আনতে নেই গো নীলা দিদি। চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। মাকে শুধু মন প্রাণ দিয়ে ডাকো তুমি। আর আমি অত দূর থেকে তোমার জন্য নিয়ে এলাম। কিন্তু এখন যে আমার এসব খাওয়ার সময় নেই গো। তোমার কিসের এত ব্যস্ততা যে খাওয়ার সময় নেই? আমার বেবির খুব শরীর খারাপ গো, খুব ব্যথা করছে পেটে। তাই আমার মা মন্দির থেকে ঘোমটা কালী মায়ের আশীর্বাদী ফুল নিতে পাঠিয়েছে। আচ্ছা দাঁড়াও বাপু, তোমায় একটা জিনিস দিই, দাঁড়াও। এই নাও।
যে অসুস্থ তাকে গিয়ে এই চরণামৃত দেবে, কেমন? এ হলো আমাদের গায়ের বড় মার চরণামৃত। তুমি জানো চরণামৃত কি? খুব জানি। আমি তাহলে আমার মাকে এই আশীর্বাদী ফুল। তারা তুই একটু পিপির কাছে থাক, কেমন? আর পিপির কোনো দরকার হলে আমাদের সঙ্গে সঙ্গে ডাকবি। এসো তোমরা, আমরা যাই। চলো চলো। তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি শান্ত মনে মাকে ডাকো। এখানে মায়ের ভোগ প্রসাদ রাখা আছে, তুমি যত ইচ্ছে প্রসাদ গ্রহণ করো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। ভালো করে খাও। ঘুমটা কালিমা, তুমি আমার পিপিকে কৃপা করো। দেখছো না পিপি কত কষ্ট পাচ্ছে? পিপির কষ্ট দূর করে দাও মা। তারা, আমি তোমার হাতে যে মহার্ঘ বস্তু তুলে দিয়েছি তার যথাযথ প্রয়োগ করো বুদ্ধি করে, তাহলেই সব বিপদ কেটে যাবে। यदि मे महती प्रीतिस्तवास्ति काल भैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्य। ঘুমটা কালিমা, তুমি পিপির ব্যথা কমিয়ে দাও, পিপিকে ভালো করে দাও। কি বলছো গৌরীর তো সাংঘাতিক ব্যাপার। আমি তো তোমাদের সবটাই খুলে বললাম। তুমি যে অ্যাম্বুলেন্স দেখেছো তার আসতেও তো কিছুটা সময় লাগবে, আর তোমার ওষুধেও যে কাজ করছে না সেটা তো তুমি দেখছোই। হ্যাঁ, গৌরী কিন্তু একদম ঠিক কথা বলেছে। কি ওষুধ দিলি বলতো শান? এখন অব্দি কাজ করছে না, মেয়েটা পুরো কাটা ছাগলের মতো ছটপট করছে। কি করবো বলতো? এখন তো ডেলিভারি পেন ছাড়া আর অন্য কিছু হওয়ার কোনো ব্যাপার নেই। আর আমরা তো এটাও পরিষ্কার বুঝতে পারছি যে এখন ডেলিভারির সময় আসেনি। হ্যাঁ, সেটা তো ঠিক। আচ্ছা, শৈলমা কিছু করেনি তো? আমার কিন্তু ওনাকে একদম বিশ্বাস নেই। উনি অনেক কিছু করতে পারেন কিন্তু। মা, ইস, মা কত আশা করে আছে আমি হয়তো একবার ঠিক যাব পুজোর মধ্যে, তার হলো না। হ্যাঁ মা, তুমি খুব রাগ করে আছো না আমি যেতে পারলাম না বলে? মানে কি বলছিস কি গৌরীমা? আমি পুজোয় যেতে পারলাম না, কিন্তু বিজয়ের স্বার্থে আমি অবশ্যই যাব মা। আর বিশ্বাস করো, আমি ভাবছিলাম যে পুজোর মধ্যেও একবার যাব, কিন্তু সেই ফুরসত আর হলো না। বাড়ির এখন সাংঘাতিক অবস্থা গো, আমি নিশ্চয়ই যাব। তুমি রাগ করো না। মা, 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 তারা, তুমি শিগগিরই পিপির ঘরে চলো। কেন রে, কি হয়েছে দিদির? মা, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, কিরে তারা, কি হয়েছে? ডাকছিস কেন? নিজের চোখে দেখবে, চলো পিপির কি অবস্থা। কি হয়েছে? চল। আমি যখন ফুল আনতে মন্দিরে গেছিলাম মায়ের কথা মতো। তুমি কে গো? এত রাতে মন্দিরে কি করছো? আমি তো তোমার জন্যই এসেছি গো।
তোমার দিদা তোমার জন্য মুড়ি, মুড়কি, নাড়ু, চন্দ্রপুলি আরো কত কি পাঠিয়েছে। তুমি খেতে ভালোবাসো কি না? দাঁড়াও, এই নাও দেখি। এই নাও। যে অসুস্থ তাকে গিয়ে এই চরণামৃত দেবে, কেমন? এ হলো আমাদের গায়ের বড় মার চরণামৃত। সেই মাসি আমাকে বলেছিল ওই চরণামৃত পিপিকে খাইয়ে দিতে। আর মোয়াটা তো সেই মাসিই দিয়েছে। মাসি? কে মাসি? আমি কি করে জানবো মাসিকে? মাসি তো বললো দিদিমা পাঠিয়েছে, তাই আমি মোয়া নিয়েছি। বলছি এই নীলা, তুই বলতো এই মোয়াগুলো কোথা থেকে পেলি? তারা দিয়েছে নাকি অন্য কেউ? মোয়া কে এনেছে সেটা আমি কি করে বলবো বলো তো, আমি তো অজ্ঞান হয়েছিলাম। আমার মনে হয় তখনই তারা আমাকে চরণামৃত খাইয়েছিল, আর তারপরে আমার জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফেরার পরে আমার প্রচন্ড খিদে পায়, আর পেটে কোনো ব্যথাই ছিল না, তখনই তো তারা আমায় মোয়াটা দিল, এখন সেটাই খাচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, মা কার হাত দিয়ে মোয়া পাঠালো? আর যার হাত দিয়ে পাঠালো সে আমার সঙ্গে দেখা না করে তারার হাতে চরণামৃত আর মোয়া দিয়ে চলে গেল, আর মা তো একবার আমাকে ফোন করে জানালো না সেটা। তারা, আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি, এরপরে আর কখনো এরকম করবি না। একজন অচেনা কেউ তোকে একটা খাবার দিল আর সেটা তুই নিয়ে নিলি, আবার নিয়ে একেবারে ডিরেক্টলি দিদিকে খাইয়ে দিলি। কি হয়ে গেল তোমার? এত কষ্ট, তোমার পেটের বাচ্চাটা নষ্ট হইল। মা, এমন কথা মুখেও আনবেন না। আমি বহাল তবিয়াতে আছি এবং আমার বাচ্চার শরীরও বেশ ভালো। এই তো দেখুন না, আমরা দুজনে কেমন মোয়া খাচ্ছি। আপনি একটা খাবেন নাকি? না 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 না, আমি খাবো না। আমি তো খুব খারাপ একটা খবর শুনেছিলাম। আমি শুনেছিলাম তোমার নাকি মরমর অবস্থা, তাই তোমাকে দেখতে চলে এসেছি। তো শত্রুর মুখে ছাই দিয়ে আমি বেশ ভালোই আছি শৈলমা। আমার মনে হয় আপনার সঙ্গে কেউ রসিকতা করেছে। খান না একটা মোয়া, কিচ্ছু হবে না। আমি খাবো না, আমি সব মোয়াটা খাই না, তুমি খাও খাও। চিরকালের আহাম্মক তুমি। এবার আমার পরিকল্পনাটা মন দিয়ে শোনো। সেটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে দুটো কাঁটাই উপড়ে ফেলা যাবে। দশমীর সিঁদুর খেলার পর আমি বাড়ির অন্য লোকদের কোনো একটা অজুহাতে বাড়ির বাইরে নিয়ে যাব। শুধু গৌরী ছাড়া, গৌরীকে যেভাবেই হোক বাড়িতে আটকে রাখতে হবে। সেই ব্যবস্থা আমি করব। তুমি ফাঁকা বাড়িতে গৌরীকে হত্যা করবে, আর দেখো কিভাবে ওই সময় মৈনাককে বাড়িতে আনতে পারো। আর সাক্ষ্য প্রমাণের জন্য একজনকে লাগবে, যে সাক্ষ্য দেবে কোর্টে যে মৈনাকই গৌরীকে মেরেছে। তাহলেই ব্যাপারটা একেবারে মসৃণ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি কি করব তোমাকে পুরোটা একবার বলি, তুমি শোনো। হ্যাঁ, সিঁদুর খেলা হয়, তারপর তুমি সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাও। মন্দিরে গৌরী একা বসে মা মা করছে, ঠিক তখনই আমি গিয়ে ফোনটা হাতিয়ে নিই।
আর মৈনাককে গৌরীর ওই ফোন থেকে মেসেজ করব যে তোমার সম্পর্কে সবকিছু জেনে গেছি, যদি ভালো চাও তো এক্ষুনি মন্দিরে চলে এসো। আর ঠিক তার আগেই, ও পৌঁছানোর আগেই আমি গৌরীকে একা পেয়ে ওর পেটে ছুরি বসিয়ে দেবো। এরই মধ্যে আসবে মৈনাক। মৈনাক এসে গৌরীকে ওই অবস্থায় দেখে ওর তো মাথা খারাপ হয়ে যাবে। গৌরী, গৌরী চোখ খোলো, চোখ খোলো। গৌরী, গৌরী। ঠিক সেই সময় আমি মালতী বা আমার কোনো এক শিষ্যকে ওখানে পাঠাবো, যাতে কেউ দেখে আর মৈনাককে দেখে মনে করে যে মৈনাকই গৌরীকে খুন করেছে। ব্যাস। বৌমনি খুন হয়েছে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ও নীলা দিদি, ওঠো, এভাবে নিচে যে পড়লে হবে না নীলা দিদি, তোমাকে চেষ্টা করতেই হবে। মা মুখের কথা নয় নীলা দিদি, ওঠো, ওঠো তুমি। মাগো, মাগো নীলা দিদি বড্ড কষ্ট পাচ্ছে গো, ওকে আর তুমি কষ্ট দিও না মা, নির্বিঘ্নে ওর সন্তানের জন্ম দিক। নীলা দিদি আর একবার শেষবারের মতো তুমি চেষ্টা করবে, তোমাকে পারতেই হবে নীলা দিদি, তুমি পারবে। দিদি, দিদি পুশ কর দিদি। চেষ্টা করো নীলা দিদি, চেষ্টা করো। চেষ্টা করো, চেষ্টা করো। মেজো কাকিমণি, টাওয়েলটা দাও। কি হলো? বাচ্চাটা কাঁদছে না কেন? ঈশান, ও কাঁদছে না কেন? ওকে কাঁদা, নাহলে তো শ্বাস নিতে পারবে না। ডাক্তারবাবু, একটু আগে দেখলাম যন্ত্রণায় কাতরাচ্ছিলিস, আর এখন মুয়া খাচ্ছে। অদ্ভুত ব্যাপার। অমৃতের গুণ গো এগুলো, অমৃতের গুণ। কিছু একটা কর না। ওই যে বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম না, ভালোই করেছেন। আজকে পুজোর দিনে আপনি এসেছেন, বংশের সন্তানের মুখ দেখে যাবেন। খুব ওই তো বুঝবো, বুঝবো, বুঝবো। কি হয়েছে? বাচ্চা হয়েছে মানে বাচ্চার মা ভালো আছে তো? আরে কি হলো, চুপ করে আছো কেন? কি হয়েছে? নীলা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে?
মাধুরী যেভাবে মুখ কালো করে এসছে, কিচ্ছু বলছে না তো। আমার মনে হচ্ছে নীলার ভাগ্য আমারই মতো হয়েছে। মরা বাচ্চার জন্ম দিয়েছে নিশ্চয়ই। আমাকে টপকে জিতে যাবে নীলা? হ্যাঁ, কি ভেবেছিলে? হ্যাঁ, তো সোজা। আপনাকে অভিনন্দন, নীলা একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আপনার নাতি হয়েছে। এ তো দারুণ আনন্দের খবর। আমার বংশধর এসেছে, আমার বংশধর। জয় মা, জয় মা, তুমি কৃপা করেছো। ওমা, আরে মিষ্টি আনাতে হবে তো, মিষ্টি আনাও। আরে এমন শুভ দিনে মিষ্টি মুক্ত করতেই হবে সবাইকে, তাই না? ঠিক ঠিক, একদম ঠিক। হেরে গেলাম, আবার হেরে গেলাম নীলার কাছে আমি। কি হলো বললে না তো? আমার কি হলো বলো। কি আবার হবে? তুমি ছেলে মেয়ে যাই জন্ম দিয়ে থাকো না কেন, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো শৈল। মৃত বৎসা তুমি। এখন ভুলে যাও তার কথা। যে পাপ তুমি করেছিলে, ঈশ্বরের কৃপায় তা আপনা হতেই স্খলন হয়ে গেছে। যাক, গৌরীর হাত ধরেই আপনার নাতি পৃথিবীর আলো দেখলো। হে রে, আমার কিচ্ছু ভালো লাগছে না। পুজো শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। সত্যি পুজোর এই কটা দিন যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এনো পুজোর এই তো মজা। হ্যাঁ, পুজো আসছে আসছে এইটা ভাবতেই একটা কিরকম আনন্দ, একটা উত্তেজনা হয়। হ্যাঁ, আর তারপর যেই 4টে দিন চোখের নিমেষে কেটে যায়, তখন আর ভালো লাগে না। মানে কোথা দিয়ে যে চলে যায় কেউ বুঝতে পারে না। তখন খালি মাকে একটাই অনুরোধ করা যে মা, মাগো আবার এসো, 1 বছর লাগবে সেই আসার জন্য। হ্যাঁ, কি দিদি ভাই? আচ্ছা, নীলকণ্ঠ পাখির গল্পটা কি গো দাদাই? ও বাবা, এসো এসো, এখানে বসো, ভালো করে তোমায় বলি। দিদি ভাই, আমাদের বিশ্বাস নীলকণ্ঠ পাখি হচ্ছে মহাদেবের দূত। সেই নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে আমরা বিজয়া দশমীর দিন মহাদেবের কাছে পাঠিয়ে দিই, যাতে মা যাচ্ছেন সেই খবরটা সে আগে ভাগে মহাদেবকে দিতে পারে। হ্যাঁ, এই সবই অবশ্য লোক কথা আর আমাদের বিশ্বাসের ব্যাপার। কিন্তু এখন এই নীলকণ্ঠ পাখির সংখ্যা না খুব কমে গেছে। সেই জন্য কিন্তু পাখি ওড়ানো একদম নিষিদ্ধ। দশমীর দিন সকালটা কেমন চারিদিকটা ঝিমিয়ে পড়ে বলো, আর ঘট বিসর্জন হয়ে গেলে তো ব্যাস, মনটা একদম দুঃখে ভরে ওঠে। ঠিক বলেছো, আমারও খুব মন খারাপ করে, কান্না কান্না পায়। মা চলে যাবে বলে আমরা কাঁদি। আজ তো পিপিও ভাইকে নিয়ে চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। সত্যি তো দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। আসুন 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 আসুন, বসুন আসুন। কিন্তু কি করা যাবে বলো তো? হ্যাঁ, ওইদিকে যে আরেকজন তার নাতিকে দেখবে বলে একেবারে ছটফট করছে। তোমার ভাই গিয়ে তার ঠাম্মাকে তার চাঁদ বদন মুখটা দেখে আসুক, তারপর না আবার চলে আসবে। হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে। রে, তোর নিজের বাড়িতে যাচ্ছিস? ফিরে এসে আমাদেরকে চিনতে পারবি তো? ঠিক চিনতে পারবি। আমি ওর দাদা না? আমি ওকে আমার মতো ট্রেনিং দিয়ে ফুটবলার তৈরি করব। অনেক হয়েছে, ওকে আর তোমার মতো তৈরি করতে হবে না। তোমার মতো তৈরি করলে আর দেখতে হচ্ছে না। আমাদের সোনা ওর মতো করে বড় হবে। আচ্ছা শোন, আমি কটা দিন ওই বাড়ি থেকে ঘুরে আসি, তোরাও যাবি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার অনুমতি করুন, আমি নাতি আর বৌমাকে নিয়ে রওনা হই। ছেলেটা এখানে থাকলে আমাকে দৌড়দৌড়ি করতে হতো না। চলো বৌমা, যাওয়া যাক। অনিলা দিদি, তুমি কিন্তু সাবধানে থেকো, আর দেখো ওর জন্য ঠান্ডা ঠান্ডা না লাগে। হ্যাঁ, একদম।
এবার চুপ। এই গৌরী, আজ কিন্তু বেশ মজা হলো বলো। এই সিঁদুর খেলাটা দিন দিন কেমন একটা দোল উৎসবে পরিণত হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো। না না, এই দাঁড়া এক মিনিট, তোরা নিজেদের মধ্যে যা করেছিস ভালো কথা, কিন্তু এই ছেলেদের কেন মাখালি বল? এতদিন তো ছেলেরা বড় জোর একটা তিলক কাটতো, সিঁদুর দিয়ে বা একটা ফোঁটা নিত, এখন দেখছি ছেলেদেরও সিঁদুর মাখিয়ে দেওয়া হয়, এটা কি? আরে কি অদ্ভুত, আমরা তো রোজই সিঁদুর পরি, তোমরা না হয় একদিন সিঁদুর মাখলে তাতে কি যায় আসে? আমাকেও তো সবাই সিঁদুর মাখিয়ে ভূত করে দিয়েছে। আমাকেও। আমি কি এত ভয় পাই নাকি? তুই মস্ত বড় বীর পুরুষ। বাবা তোরা একটু থামবি, দুজনেই বীর পুরুষ হয়েছে। আর আমি? তুমি তো আমাদের সোনা, আমাদের রানী। শোনো, বাড়ির সবাই কি এখানে আছে? হ্যাঁ বাবা, আমরা মোটামুটি সবাই আছি, তুমি কিছু বলবে? হ্যাঁ, আমার একটা জরুরি কথা বলার আছে, খুবই জরুরি। কাল রাতে মা আমায় স্বপ্নে দেখা দিয়েছেন। মা আমাকে আদেশ করেছেন বাড়ির সবাইকে নিয়ে তিনঘড়া কালী মন্দিরে গিয়ে পুজো দিতে। স্বপ্নে আমি এও দেখেছি, আমরা তাই করছি। আর তারপরেই আমার চোখ একেবারে ভালো হয়ে গেল। এতক্ষণ পর তোমার সাথে একটু গল্প করার সময় পেলাম আমি। সবাই গেছে তিনঘড়ার কালী মন্দিরে। ছোট দাদু নাকি স্বপ্নাদেশ পেয়েছেন, সপরিবারে তোমার দর্শন করতে যেতে হবে, তবেই নাকি তার চোখ ভালো হবে। তাই যেন হয় মা, আমিও যেতাম জানো তো, কিন্তু এমন টাটকা মালা শুকিয়ে গেল কি করে? আমি কি নিজের হাতে তোমাকে মালা পরিয়েছিলাম? আপনি কোনো সন্তানের জন্ম দেননি, অস্বীকার করতে পারেন? না, আমার কাছে প্রমাণ আছে শৈলমা। ভুয়ো প্রমাণ? তোমার কাছে যে প্রমাণ আছে সেটা ভুয়ো প্রমাণ গৌরী। কারণ আমি যে সন্তানকে জন্ম দিয়েছিলাম সেই সন্তান মৃত অবস্থায় জন্মেছিল। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ? না শৈলমা, না, আপনার সন্তান মৃত নয়, এমনকি সে মৃত জন্মায়নি। আপনি আপনার জীবিত সন্তানকে সেই অবস্থাতে ত্যাগ করেছিলেন। একবারও তার মুখ পর্যন্ত দেখেননি আপনি। কি করব আমি মুখ দেখে? মরা বাচ্চার মুখ দেখে কি লাভ আমার? বাচ্চা মরা না জ্যান্ত, সেটাকে আপনি নিজের চোখে দেখেছিলেন শৈলমা? লোক মুখে শুনেছিলেন? হ্যাঁ, এটা তো ঠিক বলেছ, তুমি তো এটা সত্যি ঠিকই বলেছ গৌরী। আমি তো আমার মৃত সন্তানের মুখটুকুও দেখিনি। আমি দেখতে চেয়েছিলাম কিন্তু আমাকে কেউ দেখায়নি ওর মুখ। বললে না তো আমার কি হলো, বলো। কি আবার হবে? মৃত বৎসা তুমি, এখন ভুলে যাও তার কথা। আমাকে বলা হয়েছিল আমি মৃত বৎসা, তবু আমি চেয়েছিলাম একটা বারের জন্য যদি ওকে দেখতে পাই। পারিনি।
এই গৌরী, আমাকে সত্যি কথা বলো, তুমি তুমি আমাকে মিথ্যে বলছো না তো? মিথ্যে কথা বলছো না তো তুমি? আপনি ভুলে যাচ্ছেন শৈলমা, আমরা এখন কোথায় আছি? মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে গৌরী যে মিথ্যে কথা বলে না সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমি আবারও বলছি শৈলমা, যাকে আপনি ছুরি মেরে আঘাত করেছেন, যে রক্ত ময়নাকে শরীর থেকে বেরোচ্ছে, সে আসলে আপনার রক্ত। আপনার এক এক কণা রক্ত দিয়ে ওর ছোট্ট শরীরটা তিল তিল করে গড়ে উঠেছিল। আর শেষে কিনা আপনি আমার সন্তান, আমার ছেলে। হ্যাঁ শৈলমা, আপনি নিজের ছেলেকে ত্যাগ করলেও সে কিন্তু আপনাকে ভুলতে পারেনি। বাড়ির টান তো ঠিক খুঁজে খুঁজে চলে এসেছিল মায়ের কাছে, কিন্তু ও সত্যি হতভাগ্য জানেন শৈলমা। কোথায় ভেবেছিল মা তাকে আদর করে বুকে টেনে নেবে, কিন্তু তার বদলে আপনি নিজের হাতে ওর প্রাণ নিতে এগিয়ে এলেন। মা, মা, আচ্ছা আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে চাইনি। যারা এনেছিল তারা তীব্র ঘৃণায়, অবজ্ঞায় আমাকে ফেলে রেখে চলে গেছে। আমি চাইলে না নিমেষের মধ্যে তোমার নারী নক্ষত্র সমস্ত কিছু, তোমার সব খোঁজ খবর বার করতে পারি। তাহলে আপনি আমাকে বলুন না, কে আমার মা? আমার ছেলে, আমার ছেলে, আমার সন্তান, ওই নাক তুই আমার ছেলে। আপনি মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলেছেন। পশুও তার সন্তানকে বুকে আগলে রাখে, কিন্তু আপনি সেখানে নিজের হাতে আপনার ছেলেকে খুন করলেন। আপনি মা নন শৈলমা, একজন নিষ্ঠুর মানুষ। আপনি একজন খুনি। তুমি যে অন্যায় করেছো বাবা, তোমার শাস্তি আমি নিজে হাতে নেব। বসুন এখানে, বসুন তো, শান্ত হন, শান্ত হন শৈলমা। ছোট দাদু যে পাপ করেছে তার বিচার মায়ের উপর ছেড়ে দিন আপনি। শান্ত হন। তোমার মতো মানুষের এইরকম শাস্তি হওয়া উচিত, কিন্তু মেয়ের হাতে তো তোমার মৃত্যু দেখতে পারবো না, তাই তোমাকে বাঁচাতেই হলো। ছোট দাদু, আপনি আমার সাথে চলুন, আসুন। এ কি হয়ে গেল মা? এ কি হয়ে গেল? কি হচ্ছে কি গৌরী, একটু খুলে বলো না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মৈনাক ছেলে শৈলমা, কোনো এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। সত্যি মৈনাকে শৈলর ছেলে? কিন্তু আমি তো ঠিক মতো সবটা বলতে পারবো না, তবে আমার অনুমান আর যা প্রমাণ পেয়েছি তার থেকে আমার মনে হয়েছে মৈনাক শৈলমার ছেলে। তবে তার সামাজিক স্বীকৃতি লাভ হয়নি। জন্মের পর তো শৈলমা মৈনাককে একবারও চোখেও দেখেনি, কারণ শৈলমাকে বলা হয়েছিল যে
মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু মৈনাক ভাগ্যক্রমে বেঁচে যায় আর দেওঘরের কোনো অনাথ আশ্রমে বড় হয়। শৈলমা যে কোনোদিন গর্ভবতী হয়েছিলেন এটা তো আমরা কোনোদিন গুণাক্ষরেও জানতে পারিনি। মানে কিন্তু কপালটা দেখো, মা ছেলে শেষ পর্যন্ত মিল হলো, আর সেটা নাকি এইভাবে। জীবনে অনেক পাপ করেছেন শৈলমা, কিন্তু এইভাবে তার প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি কখনো ভাবিনি। একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। বন্ধু, তুমি কষ্ট পেও না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে তবেই তো কষ্ট পাচ্ছ। এতে তোমার সব দোষ কেটে যাবে। শৈল রে, আমি জানি তোর বুকের ভেতরে কত কষ্ট, পাহাড় প্রমাণ কষ্ট তুই চেপে রাখিস না মা। তুই কাঁদ, কেঁদে হালকা হ। আর যদি কাঁদতে নাই পারিস তাহলে চিৎকার কর, সবকিছু ভাঙচুর কর। যেভাবে আমি তোকে দেখে অভ্যস্ত তুই তাই কর মা, তাই কর, কষ্ট পাস না। আমার কি মনে হচ্ছে বলতো পলা, ব্যাপারটা না একটু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা বোধহয় এখনো গল্পের পুরোটা জানতে পারিনি, বুঝলি? না না, ব্যাপারটা তো এরকম হতে পারে না, না যে উনি দেবী বলে দেবতার আশীর্বাদে মা হয়ে গেল, তাই না? এর মধ্যে একটা অন্য কোনো ব্যাপার তো আছে। বাবা, কুমারী মাতা সারা জীবন খালি লোকের কেচ্ছা খুঁজে গেল, দেখ তার নিজের জীবনে এত বড় একটা কেচ্ছা, তার উপরে আবার খুন। ভাবতে পারছিস? আমার তো মনে হয় যে শৈলমা আর মানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকবে না, উনি একেবারে মাটিতে মিশে যাবেন। মা, তুমি একটু চুপ করো, এখন এসব কথা বলো না। এটা কিন্তু আমাদের বাড়ির একটা ক্রাইসিস। চুপ করবো কেন? আমরা কিছু বলেছি ওনাকে? আমরা কি বলেছিলাম ছেলেকে ফেলে পালাতে, তারপর আবার খুন করতে? মেজো কাকিমণি, এখন কি সব আলোচনার সময়? মা, তোমাকে তো আমি বলছি একটু চুপ করতে। শোনো, তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি তুমি এই বিষয় নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না। তুই চুপ কর। শোন, আমি না অত মহৎ নই, আমি আগের সবকিছু ভুলে যাইনি, বুঝতে পেরেছিস? আমার সব মনে আছে। কম অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে বলতো? ছোটবেলায় যবে থেকে আমার জ্ঞান এসেছে তখন থেকেই আমাকে বলা হয়েছিল যে আমি দেবী, আর 5টা সাধারণ মেয়ে যা যা করতে পারে আমি নাকি সেসব কিছুই করতে পারি না। আমার নাকি সব বারণ, আমাকে নাকি সব কাজ মানায় না। আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার হওয়া শুরু হলো, সবাই আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার করতো, আর আস্তে আস্তে আমার অভ্যেসও হয়ে গেল। না, খেয়ে না। না, আমি এসব খাবো না। দেবীরা এসব খায় না, আমি দেবী। আমার জন্য লুচি, মিষ্টি, পায়েস এইসব আনো। লাগলো মা?